আইন থাকলেও সাধারণ স্কুলে ভর্তি হতে পারছে না অটিস্টিক শিশুরা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক বেড়ে ওঠা, সমাজের সহানুভূতির পাশাপাশি সরকারি সহায়তার দাবি বিশেষজ্ঞদের। অনেকেরই শনাক্তকরণ হয় না, এই শনাক্তকরণটা এটা শিক্ষা প্রশিক্ষণের জন্য অনেক জরুরি। এ ধরনের শিশুরা যখন স্কুলে থাকছে তখন নর্মাল শিশুরা কিন্তু জানছে এরাও আমাদের সমাজের অংশ। অভিভাবকহীন প্রতিবন্ধীদের সব ধরনের দায়িত্ব নেবার ঘোষণা প্রধানমন্ত্রীর। তাদেরকে রাখা এবং তাদের প্রতিপালন করার ব্যবস্থা এটা রাষ্ট্রেরও একটা কর্তব্য। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফান্ডে ঘাটতি থাকায় পেনশনের টাকা পাচ্ছেন না বেসরকারি স্কুলের শিক্ষকরা, নিদারুণ কষ্টে কাটাচ্ছেন অবসর। টাকাটা পাইলে আমাদের এই ওনার রোগের ট্রিটমেন্টটাও হইতো আর কি। এই বৃদ্ধ বয়সে নাই চাকরি, ওষুধ নাই ব্যবস্থা, এখন আমরা না খেয়ে মরতে হবে। টাঙ্গাইলে চলন্ত বাসে পোশাক শ্রমিক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি। অভিযুক্ত ৩ জন গ্রেফতার, পরিস্থিতি স্বাভাবিক দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। চট্টগ্রাম অঞ্চলে ইউপি নির্বাচনের মাঝপথ থেকে সরে দাঁড়ানোর জন্য সরকার ও কমিশনকে দুষছে বিএনপি। ভরাডুবির লজ্জা থেকে বাঁচতেই দলটির এই অবস্থান, মন্তব্য আওয়ামী লীগের। সাভারের ট্যানারি শিল্প পার্কে কয়েক সপ্তাহ ধরে বন্ধ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ কাজ। কারখানাগুলোতে নেই পানি ও গ্যাস সংযোগ, কাঁচা চামড়া নষ্ট হওয়ার শঙ্কা। এবং কালবৈশাখী ঝড়ে রাজশাহীতে আম ও লিচুর অনেক গুটি ঝরে পড়ায় দুশ্চিন্তায় বাগান মালিকরা। ফল গবেষকরা বলছেন বৃষ্টি সহায়ক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধীদের দায়িত্ব নেবে রাষ্ট্র। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, অভিভাবকের অবর্তমানে প্রতিবন্ধীদের প্রতিপালন যেন ভালো হয় সেজন্য আলাদা ট্রাস্টি করা হবে। তিনি বলেন, এমন ব্যবস্থা করা হবে যাতে সরকার পরিবর্তন হলেও প্রতিবন্ধীদের প্রতিপালন বন্ধ না হয়। কল্পমগ্নতা বা অটিজম, যা মানুষের একটি অনাকাঙ্ক্ষিত বৈচিত্র্য। এটি মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা, কোনো ব্যাধি নয়। আন্তর্জাতিক তথ্য উপাত্ত মতে গত কয়েক বছরের ব্যবধানে বিশ্বে অটিজম আক্রান্ত শিশুর হার বেড়েছে 30% বেশি। বাংলাদেশেও এই পরিস্থিতি উদ্বেগজনক। তবে নিয়মিত সঠিক পরিচর্যায় অটিজম নিয়ন্ত্রণে আনা যায় অনেকটা। প্রতিবন্ধী বা অটিস্টিক থাকলে ঢাকায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীদের সুরক্ষায় আলাদা আইন করেছে সরকার। তিনি বলেন, অটিজম আক্রান্ত শিশুদের পরিচর্যার জন্য দেশের প্রত্যেক জেলা উপজেলায় অটিজম শনাক্তকরণ ও পরিচর্যা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। সবথেকে বেশি কষ্ট তো মাই দেখাশোনা করে, কিন্তু সেই মা বাবা যখন থাকবে না তখন এদের কি হবে? তাদেরকে রাখা এবং তাদের প্রতিপালন করার ব্যবস্থা এটা রাষ্ট্রেরও একটা কর্তব্য। আমরা ফাউন্ডেশন করে, ট্রাস্ট ফান্ড করে এমন ভাবে করতে চাই যে ভবিষ্যতে আর যেন কখনো সরকার পরিবর্তন হলে কেউ যেন এটা বন্ধ করতে না পারে, একটা স্থায়ী ব্যবস্থা আমরা করে দিয়ে যেতে চাই। শেখ হাসিনা বলেন, সুযোগ পেলে আন্তর্জাতিকভাবে দেশের জন্য সম্মান বয়ে এনেছে প্রতিবন্ধীরা। তাই তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সব সুযোগ নিশ্চিত করার তাগিদ দেন তিনি। আলবার্ট আইনস্টাইন, ডারউইন, নিউটন এরা কিন্তু সকলেই অটিজমের শিকার ছিল, অথচ তারাই কিন্তু বিশ্বে অনেক বড় একটা মেধার পরিচয় দিয়ে গেছে। তো একদিকে খোদা তাদের হয়তো কোনো না কোনো ভাবে একটু ক্ষতি করে গেছে, কিন্তু অপরদিকে আমরা যদি তাদের এই মেধা বিকাশের সুযোগ দিই, দেখা যাবে তারা অনেক কিছু সমাজকে দিতে পারে, অনেক কিছু আবিষ্কার করতে পারে। অটিজম আক্রান্তদের সেবায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগকেও এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তার প্রতিবন্ধী বন্ধুদের। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। অটিজম সচেতনতায় দক্ষিণ এশীয় আঞ্চলিক পর্যায়ে এবং পর্যায়ক্রমে বিশ্বজুড়েই কাজ করতে চান বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা ও মনোবিজ্ঞান বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ হোসেন।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এদিকে জাতিসংঘের দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানান। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মার্কিন অটিজম সোসাইটির পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রতি 68 জন শিশুর মধ্যে একজন সহ বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 1% মানুষ অটিজম আক্রান্ত। এই জনগোষ্ঠীকে সম অধিকারে উন্নয়নের অংশীদার করতে জাতিসংঘের 2030 টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে অটিজম আক্রান্তদেরকে অধিকার নিশ্চিতকরণ। জাতিসংঘ সদর দপ্তরে অটিজম সচেতনতায় দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও বার্তায় জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, জাতিসংঘ অটিজম আক্রান্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণে চ্যালেঞ্জ নিয়েছে। Some societies shun people with autism. বেশ কিছু সমাজ ও সমাজের মানুষ অটিজম আক্রান্তদের অবহেলা করে। এটা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শামিল। জাতিসংঘ সবসময় যে কোনো প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিতে তাদের পাশে রয়েছে। বিশ্বের সবগুলো দেশকে সহমর্মিতা আর ভালোবাসা নিয়ে তাদের সহায়তায় এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি আমি। শুক্রবার দুপুরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, টেকসই অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অংশীদারিত্ব বিষয়ে নীতি নির্ধারণী প্যানেল আলোচনায় মিসেস বান কি মুন এবং অটিজম স্পিক্সের যুগ্ম প্রতিষ্ঠাতা সুজান রাইস সহ সাইমা ওয়াজেদ হোসেনও বক্তব্য রাখেন। নীতি নির্ধারণী এ আলোচনায় সাইমা ওয়াজেদ হোসেন বলেন, অটিজমের শিকার আক্রান্তদেরকে স্বাভাবিক জীবনযাপনে সহায়তা দিতে হবে। অটিজমে আক্রান্ত সহ সব প্রতিবন্ধীদের সহায়তায় বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। আসুন সবাই মিলে তাদের পাশে দাঁড়াই, কারণ আমি বিশ্বাস করি হৃদয়ের উপলব্ধি এবং নিষ্ঠার সাথে কাজ করলে বিশ্বকেই বদলে দেওয়া সম্ভব। এছাড়া অটিজম মোকাবেলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে বিশ্ব সম্প্রদায়ের কৌশল শীর্ষক আলোচনায় মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাইমা ওয়াজেদ হোসেন। যুক্তরাষ্ট্র, কাতার, কাজাখস্তান, ভারত, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ জাতিসংঘ অটিজম সচেতনতা দিবস উদযাপনে যৌথভাবে সহযোগিতা করেছে। সময় সংবাদ, নিউ ইয়র্ক। পরিবার, সমাজ ও রাষ্ট্রে সবখানেই সামাজিক অবহেলার শিকার দেশের অটিস্টিক শিশুরা। শিশুটি যে অটিস্টিক অনেক ক্ষেত্রেই সেটাই চিহ্নিত হয় না দীর্ঘদিন। আইন থাকলেও সাধারণ স্কুলগুলোতে ভর্তি হতে পারছে না এই শিশুরা। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিচর্যা, সমাজের সহানুভূতি ও সরকারের পৃষ্ঠপোষকতা পেলে জনসম্পদে পরিণত হতে পারে এই বিশেষ শিশুরা। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। এদের কেউ নাচে পারদর্শী, কেউ আবার গান গায়, আঁকতেও পারে অনেকে। তবে এই প্রতিভা বিকাশের সুযোগ সবার ক্ষেত্রে ঘটে না। দেশে অটিস্টিক শিশুদের জন্য সরকারি বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠান থাকলেও নেই কোনো সামাজিক সচেতনতা। ফলে অটিস্টিক শিশুদের পাশাপাশি নানা সমস্যায় পড়তে হয় তাদের পরিবারগুলোকে। বিশ্বে প্রায় 7 কোটি অটিস্টিক শিশু রয়েছে। সমাজসেবা অধিদপ্তরের হিসেব অনুযায়ী বাংলাদেশে সংখ্যা 41,000-এর কিছু বেশি। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন এ সংখ্যা আরো বেশি। এদের অধিকাংশই থেকে যাচ্ছে শিক্ষণ প্রক্রিয়ার বাইরে। অনেকেরই শনাক্তকরণ হয় না, বা তাদের অন্য ধরনের শনাক্তকরণ হয়, যে বুদ্ধি প্রতিবন্ধী বা অন্য ডিসেবিলিটি। এই শনাক্তকরণটা এটা শিক্ষা প্রশিক্ষণের জন্য অনেক জরুরি, যার জন্য এই বিষয়ে মনে হয় যে আমাদের সরকারি বেসরকারি সকলে মিলে আরেকটু জোর দিয়ে কাজ করা দরকার। আবার আইন থাকলেও অটিস্টিক শিশুরা সাধারণ স্কুলগুলোতে ভর্তি হতে পারছে না। ফলে তাদের বিকাশের ক্ষেত্র সংকুচিত হচ্ছে প্রতিনিয়ত। এখন কিন্তু আমাদের ইনক্লুসিভ এডুকেশন, যেখানে সব ধরনের শিশুরা একসঙ্গে পড়াশোনা করবে। হয়তো ওরা ওভাবে পড়াশোনা করতে পারবে না, কিছু পিছিয়ে থাকবে, কিন্তু তার জন্য কিন্তু সেই কার্যক্রম, বিশেষ ব্যবস্থাপনা স্কুলকে দিতে হবে। এ ধরনের শিশুরা যখন স্কুলে থাকছে, তখন নর্মাল শিশুরা কিন্তু জানছে এরাও আমাদের সমাজের অংশ, এদেরকে নিয়ে আমাকে চলতে হবে, এদেরকে কিভাবে হেল্প করা যায়, সাপোর্ট করা যায়। এই শিশুদের জন্য প্রয়োজন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রয়াস। আক্ষেপ কিংবা অবহেলা নয়, প্রয়োজন ভালোবাসা আর সহযোগিতা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মতো মহৎ কাজটি যারা করছেন, তাদের জীবনের সমাপ্তি ঘটছে নিদারুণ কষ্টে। বেসরকারি প্রতিষ্ঠানের অনেক শিক্ষকই অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা না পেয়ে চিকিৎসার অভাবে রয়েছেন মৃত্যুশয্যায়।
কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব জানান, শিক্ষক কল্যাণ ট্রাস্টের ফান্ডে 500 কোটি টাকা ঘাটতি থাকায় অবসরের পর শিক্ষকদের ভাতা দিতে বিলম্ব হচ্ছে। বেশ কয়েক বছর ধরে চলমান এই সমস্যার সমাধানে সরকারের কাছে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। বেসরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল হুদা, বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। অবসর গ্রহণের 4 বছর পরও পাননি চাকরিকালীন বেতন থেকে শিক্ষক কল্যাণ ট্রাস্টে জমানো টাকা। ব্লাড ক্যান্সারে আক্রান্ত এই মানুষটি হারিয়ে ফেলেছেন বাকশক্তিও। প্রায় 4 বছর শেষে এখন 5 বছর চলে। এখানে তো অনেক খরচ টরচ আছে, তাছাড়া আমাদের ফ্যামিলির অবস্থা তো ভালো না। টাকাটা পাইলে আমাদের এই ওনার রোগের ট্রিটমেন্টটাও হইতো আর কি। রাজধানীর পলাশীতে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর সামনে দেখা মিলল অবসরপ্রাপ্ত কয়েকজন শিক্ষকের। অবসর গ্রহণের পর কয়েক বছর চলে গেলেও তারা পাননি পাওনা টাকা। তাড়াহুড়া করে 80 কিলো কাজ হবে, কি ব্যাপার সেটা তো বলতে পারবো না। ওনারা বলেন অর্থ সংকটই। এই বৃদ্ধ বয়সে নাই চাকরি, ঘরের ছানি দিও নাই ব্যবস্থা, ওষুধ খেয়েও নাই ব্যবস্থা। এখন আমরা না খেয়ে মরতে হবে। কিছু লবিং টবিং এ হচ্ছে, অনেক নেতা ধরে বা কিছু টাকা পয়সা খরচ করে। তা আমি আমার বাবারটা চাচ্ছি না যে ওইভাবে কোনোভাবে আসে। সরকারি তথ্য সূত্রে জানা যায়, প্রতি মাসে কল্যাণ ট্রাস্টে 8 কোটি টাকা জমা হলেও প্রতি মাসে অবসরকালীন ভাতা দেওয়ার জন্য প্রয়োজন 20 কোটি টাকা। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে এই সংকট আরও বাড়বে বলে জানান কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব। আমরা প্রতি মাসে টাকা পাই 8.5 কোটি, লাগে আমাদের 20 কোটি, আর নতুন স্কুলে সেটা হয়ে যাবে 40 কোটি। এই যে গ্যাপটাই সংকটের কারণ। যে সরকার তার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে পারে, সেই সরকার শিক্ষকদেরকে সামান্য করে টাকার জন্য পেনশন অবসর দিতে পারবে না, আমরা বিশ্বাস করতে চাই না। কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের অর্থ সংকট সমাধানে সরকারি বরাদ্দের পাশাপাশি শিক্ষকদের মাসিক জমা টাকার হার বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন শিক্ষামন্ত্রী। চিঠি দিছি, তদবির করতেছি যেন অর্থ মন্ত্রণালয় একটা বড় অ্যামাউন্ট আমাদেরকে ঋণ হিসাবে হোক, থুক বরাদ্দ হিসাবে হোক, যেন আমরা এই টাকাটা খাটাইয়া ওই লাভটা, এবং শিক্ষকদেরকে আমরা বলবো যে আপনারাও একটা অংশ বাড়াইয়া দেন, যাতে ওই পরিমাণটা শেষে আপনি বেনিফিটটা পাইতে পারেন। অবসরকালীন ভাতার জন্য কল্যাণ ট্রাস্টের 30,000 এবং অবসর সুবিধা বোর্ডে 45,000 অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকের আবেদন জমা পড়ে আছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার টাঙ্গাইলে চলন্ত বাসে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে চালক ও তার 3 সহযোগীর বিরুদ্ধে। নির্যাতিতা গৃহবধূ বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত রাতেই অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। একই সাথে গ্রেফতারকৃত এই 3 জনকে টাঙ্গাইল জেলা শ্রমিক ইউনিয়নের সদস্য পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। খালার বাড়িতে বেড়ানো শেষে শুক্রবার সকালে বাসে চড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এক নারী পোশাক শ্রমিক। স্বজনদের অভিযোগ, তাকে একা পেয়ে বাসটি টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে নিয়ে যায় চালক। পরে হাত পা বেঁধে তাকে ধর্ষণ করে বাসটির চালক, হেলপার ও আরো 2 জন সহযোগী। এরপর মেয়েটিকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। 4 জন, একজন গাড়ির ড্রাইভার সে চালাইতেছে, আর আরেকজন গাড়ির ড্রাইভার সেও আমার কাছে এসে 3 জন মিলা জিলা আমার ধর্ষণ করছে আর কি। করার পরে লাস্টে ময়মনসিংহ রোডে নিয়ে যাইয়া ওইখান থেকে আমারে রাস্তায় গাড়ির থেকে নামাই দিয়া পরে কয় তুমি যাও। রাস্তায় মারধর করে, মোবাইল টোবাইল ছিনতাই, মানে টাকা পয়সা যা আছে একটু কিছু গয়না টয়না আছে এগুলো ছিনতাই করে নিয়ে রাস্তায় ফালিয়ে দিয়ে থেকে গেছে। আসার সাথে সাথে আমরা তার যে পরীক্ষা করেছি, প্রাথমিক পরীক্ষা করেছি এবং কিছু প্যাথোলজিক্যাল রিপোর্ট পাঠিয়েছি। অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় টাঙ্গাইলে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে বলে অভিযোগ নারী আন্দোলন কর্মীদের। তবে এ ঘটনায় এখন পর্যন্ত চালক ও হেলপার সহ 3 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এটা অবশ্যই আমরা নারী সংগঠন থেকে আমরা এর বিচারের দাবিতে আমাদের আন্দোলন চলবেই। 3 জনকে ধরা হয়েছে, তদন্ত চলছে। তাদের আমাদের মামলার বাদীর জবানবন্দির প্রেক্ষিতে যে সকল বিবরণ দিয়েছেন সেগুলো এখন খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় 9 জনকে আসামি করে নির্যাতিতার স্বামী একটি মামলা দায়ের করেছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। অন্যদিকে লক্ষ্মীপুরে 2 কিশোরী বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে এই ঘটনায় মামলা দায়েরের পরও এখনো অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় ইউপি সদস্য চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। লক্ষ্মীপুর প্রতিনিধি মাহবুবুল ইসলাম ভূঁইয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
স্বজনদের অভিযোগ, গত 29 মার্চ রাতে মোবাইল ফোনে কল দিয়ে লক্ষ্মীপুরের কমলনগরের দুই বোনকে বাড়ির বাইরে ডেকে নেয় স্থানীয় যুবক খোকন। এ সময় তাদের জোর করে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে তুলে নিয়ে যায় খোকন, তার বন্ধু সিরাজ ও তাদের 4 সহযোগী। পরে দুই কিশোরীকে ধর্ষণের পর রাতভর আটকে রাখে বখাটেরা। পরদিন স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা। কিছু বলার সময় পাই না, এরকম ওনারে দুজন মুখ বান্ধি নিয়ে এসে মুখ দিয়েছে মুখ দিয়েছিলেন ধরছে, মানে গরজ ছড়ি ধরছে, বলছে এখন টিকট দিলে কিন্তু এখন জবাই করে ফেলাই দিন তখন আর সিরিয়াস বাইর করিলে জানার পরে বাজারতাম খবর আছে দুলের মেম্বারের বউরে দুলের মাদির দেখছি যে দুলের মেম্বার এটা কি বাসায় গে না এটা কি চাপা দিতে গে আইকে ভাই এটা চাপা দেন কথা না। শারীরিক পরীক্ষা শেষে নির্যাতিতা দুই কিশোরীকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রাখা হয়েছে। শারীরিক কিছু জখমের আমরা চিহ্ন পাইছি আর কি, আর সেক্সুয়াল অ্যাসল্টের বিষয়টা যেহেতু খুব ইয়া বিষয়, তো এটা আমরা আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতেছি আর কি, এবং স্যাম্পলও নিছি। এই ফাইনাল মতামতটা আমরা তখন দিব আর কি, এটা আরো 2-1 দিন সময় লাগবে। এ ঘটনায় শুক্রবার কমলনগর থানায় খোকন সহ 6 জনকে আসামি করে মামলা করেছে নির্যাতিতার পরিবার। উক্ত ঘটনায় জড়িত আসামিদেরকে ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে। যেহেতু ঘটনাটা এখনো তদন্তাধীন বিষয়, ইউপি মেম্বারের যদি এই ধরনের মোটিভ থাকে তাহলে অবশ্যই সে আইনের আওতায় আসবে। মামলা দায়েরের পর থেকেই খোকন ও সিরাজ সহ অভিযুক্তরা পলাতক রয়েছে। সময় সংবাদ, লক্ষ্মীপুর। দেশব্যাপী কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর যাত্রাবাড়িতে কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। যেভাবে তদন্ত চলছে খুব শীঘ্রই আমরা জানাতে পারবো কারা কারা ইনভলভ ছিল, কে ছিল এবং কিভাবে হত্যা হয়েছে। 2-1টি ধর্ষণ ঘটনা যে ঘটে নাই আপনারা যেটা বলছেন সেটা আমি অস্বীকার করব না। এটাকে উদাহরণ করে আপনি বলতে পারবেন না যে এটা মানে আইন শৃঙ্খলার অবনতি হয়ে গিয়েছে। আমি মনে করি এটা 2-1টা বিচ্ছিন্ন ঘটনা মাঝে মাঝে ঘটে যাচ্ছে, সেটা অস্বীকার করব না, কিন্তু এগুলো সবই আমাদের নিয়ন্ত্রণে আছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। কুমিল্লায় সকালে তনু হত্যার প্রতিবাদে নগরীর নজরুল অ্যাভিনিউ মডার্ন হাই স্কুল সড়কে মানববন্ধন করেন কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় তারা তনু হত্যার রহস্য এখনও উন্মোচিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের দাবি জানান। সকালে ফেনী সরকারি কলেজের সামনে মানববন্ধন করেন কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এই মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তারা অবিলম্বে সোহাগী জাহান তনুর নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। গোপালগঞ্জেও তনু হত্যার বিচারের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এত বিলম্ব করছে তারা খুনিকে ধরতে, কোথায় তনুর খুনি? আমরা তনু হত্যার বিচার চাই। ময়না তদন্তের নামে এতদিন ধরে যে নাটক চলতেছে, আমরা এই নাটক বুঝি না। আমরা তনু হত্যার বিচার চাই। আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের নিশ্চয়তা কে দিবে? আমরা তনু হত্যার বিচার চাই। পুরনো আইন দিয়ে তনু হত্যা মামলার তদন্ত কতটা ফলপ্রসূ হবে এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রধান বিচারপতি আরও বলেন, ত্রুটিপূর্ণ আইনের কারণে বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রিতার সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। কুমিল্লাতে এটা অপরাধ হয়েছে, এটা একেবারে সাইন্টিফিক ওয়েতে, মডার্ন ইয়েতে এটা দিয়ে ক্রিমিনাল প্রসিডিউর কোড 1898 খ্রিস্টাব্দে এই দিয়ে আপনি ইনভেস্টিগেশন করে আমরা টেস আউট করতে পারবেন না। এটাকে করতে হলে নতুন ডিজিটালাইজড ওয়েতে, নতুন পন্থায় তাকে ইনভেস্টিগেশন চিন্তা ভাবনা করতে হবে। আমাদের এই যে অবসলিট যে মানসিকতা, পুলিশ অফিসারদের যে মানসিকতা, এটা দিয়ে এটা ডিটেক্ট করা যাবে না। জনগণের স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমে গণমাধ্যম ও পুলিশকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক কে.এম. শহীদুল হক। সকালে রাজধানীতে নিরাপত্তা বিধানে পুলিশ ও গণমাধ্যমের ভূমিকা বিষয়ক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। দেশের সার্বিক নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন বলেও দাবি করেন তিনি। পুলিশ, গণমাধ্যম, সাংবাদিক এদের সাথে একটি সুসম্পর্ক
মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল ট্রাস্ট, এটা জনস্বার্থে, দেশের স্বার্থে প্রয়োজন, যাতে কোনো গ্যাপ না থাকে। আর মিউচুয়াল রেসপেক্ট আর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না থাকে তখনই কিন্তু গ্যাপ হয় এবং এক একজনে একই পারসেপশনে যখন কাজ করে তখন দূরত্ব বেড়ে যায়, জনগণ সাফার করে। দুপুরের সময় আরও থাকছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে আসা ইউনেস্কো প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে না দেওয়ার অভিযোগ সুন্দরবন রক্ষা কমিটি। প্রতিবেদন একপেশে হবার আশঙ্কা। নির্বাচনে অংশ নিয়েও নির্বাচনের দিন মাঝপথে সরে আসা রাজনীতি থেকে বের হয়ে আসতে পারছে না বিএনপি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন থেকে শুরু হওয়া এ ধারা পৌরসভা নির্বাচন পেরিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত বজায় রাখে দলটি। এর কারণ হিসেবে সরকার ও নির্বাচন কমিশনকে দুষছেন বিএনপি নেতারা। তবে সুশীল সমাজ বলছে, নির্বাচনের মাঠে বিএনপির সক্রিয় ভূমিকা না থাকাই এর মূল কারণ। বিস্তারিত কমলদের রিপোর্টে। উত্তর চট্টগ্রামের 3টি উপজেলা 30টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের কয়েক ঘন্টার মধ্যেই একে একে বিএনপির প্রার্থীরা নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিতে থাকে। দুপুর 12টার মধ্যে বলা চলে বিএনপির প্রার্থীরা নির্বাচনী মাঠ ছেড়ে চলে যায়। শুধু নির্বাচনী মাঠ ছেড়ে চলে যাওয়া নয়, নির্বাচনের দিন কেন্দ্রগুলোতে এজেন্ট দেয়নি, এমনকি তেমনভাবে নির্বাচনী প্রচারণাও চালায়নি তারা। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বিএনপির এই অবস্থান তা কিন্তু নয়। এটি শুরু হয়েছিল গত বছর 28 এপ্রিল অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনও। মাঝে একই পন্থা অবলম্বন করা হয়েছিল চট্টগ্রামের 10টি পৌরসভা নির্বাচনও। মাঠে থাকলে বোঝা যেত যে বিএনপি তার সামর্থ্য কতটুকু অর্জন করেছে এবং নির্বাচনে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত হওয়া। বিএনপি কিন্তু সেই কাজটি করেনি এবং সেই কারণে আওয়ামী লীগ একচ্ছত্রভাবে বিজয়ী হয়েছে। সরকার এবং নির্বাচন কমিশনের নানামুখী ষড়যন্ত্রের কারণে বারবার নির্বাচন থেকে সরে আসতে হচ্ছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। বিএনপি মনে করেছিল একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, সেখানে দেখা যাচ্ছে নির্বাচন নামে প্রহসন, নির্বাচন নামে 9টা 10টার মধ্যে ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়া হচ্ছে। বিএনপি ফেরত আসছে না, বিএনপিকে নির্বাচন থেকে বাধ্য করা হচ্ছে ফেরতে আসার জন্য। নির্বাচনে অংশ নেওয়ার পর বিএনপির হঠাৎ করে মাঠ ছেড়ে চলে যাওয়াকে কোনোভাবেই মানতে পারছেন না সুশীল সমাজের প্রতিনিধিরা। এটিকে বিএনপির হঠকারী সিদ্ধান্ত এবং দেওয়ালিয়াত্মপনা বলেও মন্তব্য তাদের। তারা আসলো একবার আবার চলে যাচ্ছে কেন? এটা হচ্ছে তাদের দলীয় সিদ্ধান্তহীনতা, দোদুল্যমানতা কিংবা আমি দলীয়ত্ব যেটা বলেছি সেই বিষয়টাকেই আমি চিহ্নিত করব। বৃহত্তর চট্টগ্রামের হাতে গোনা কয়েকটি উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়া স্থানীয় সরকারের আর কোনো পদে বিএনপি নির্বাচিত জনপ্রতিনিধি নেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাশাপাশি সবগুলো পৌরসভা এবং সর্বশেষ 30টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে 29টিতে জয় তুলে নিয়েছে আওয়ামী লীগ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ইউপি নির্বাচনে ভরাডুবির লজ্জা থেকে বাঁচতেই বিএনপি মাঝপথে নির্বাচন থেকে সরে যেতে চাইছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মুজিবনগর দিবস উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি একথা বলেন। দেশে যখন 80% মানুষের আস্থা যখন সরকার প্রতি, এই কারণেই দেখা গেছে যে বিএনপি প্রথম 2 ধাপের ইউনিয়ন নির্বাচনে তারা জনগণের কাছে যেতে ব্যর্থ হয়েছে এবং তাদের চরম ভরাডুবির কারণে লজ্জার হাত থেকে বাঁচার জন্যই তারা এখন নির্বাচন থেকে বেরিয়ে আসার চিন্তা ভাবনায় আসেন। কোনো একটি রাজনৈতিক দলের ব্যর্থতার জন্য তারা যদি নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকে, সেই ক্ষেত্রে তো আর অন্য কারো কিছু বলার থাকে না। মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গুলিবিদ্ধ আরও 6 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। পুলিশ জানায়, গতকাল সদর উপজেলার কুনিয়া ইউনিয়নে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক প্রার্থীর 7 কর্মী গুলিবিদ্ধ হন। পরে তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে অবস্থার অবনতি হলে 6 জনকে ঢাকা মেডিকেল ও 1 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আজ সকালে একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন। এদিকে যশোরের নওয়াপাড়ায় 28 মার্চ নির্বাচন পূর্ব সহিংসতায় একজন গুলিবিদ্ধ হন। আজ ভোরে তিনি ঢাকা মেডিকেলে মারা যান। মিয়াবাড়ির মোড়ে আসার পথে ওখানে একটা বোম ব্লাস্ট হয়, হওয়ার পরে ওর ছাড়া লাগে। ওইভাবে আমরা যশোর জানা আইসোবেটে নিয়ে গেছিলাম, নেওয়ার পর ওখান থেকে রিফার করে ঢাকা এখানে মেডিকেলে দেয়। কালকে মোটামুটি কথা বলছিল, আজকে ভোর 4:30টায় সে মৃত্যুবরণ করে।
ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল AMLC-কে রিজার্ভের চুরি যাওয়া অর্থের $46 লাখ ফেরত দিলেও এই অর্থ কোথা থেকে এসেছে সে সম্পর্কে কোনো প্রশ্নের জবাব দেয়া হবে না বলে জানিয়েছেন চীনা ব্যবসায়ী কিম অং। রয়টার্সের বরাত দিয়ে কথা জানিয়েছে ফিলিপিন্সের সংবাদ মাধ্যম ABS-CBN। এদিকে এই অর্থ পাচার বিষয়ক মামলার শুনানি গোপনে করার প্রস্তাব খারিজ করে দিয়েছে দেশটির সিনেট। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের $81 মিলিয়ন ফিলিপিন্সের RCBC ব্যাংকের মাধ্যমে চুরি করে এবং সেই অর্থের কিছু অংশ ফেরত দিয়ে বিশ্ব গণমাধ্যমে প্রচারের আলোয় এখন চীনা ক্যাসিনো ব্যবসায়ী কিম অং। যদিও এই অপকর্মের সঙ্গে জড়িত থাকার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন কিম, কিন্তু জড়িত না থাকলে অর্থ ফেরত দিলেন কোথা থেকে এই প্রশ্ন যখন সবার মনে, তখন বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে কিম জানালেন এ অর্থের উৎস সম্পর্কে মুখ খুলবেন না তিনি। 54 বছর বয়সী এই ক্যাসিনো ব্যবসায়ীর মতে ক্যাসিনোতে অর্থ কোথা থেকে আসলো তা গুরুত্বপূর্ণ বিষয় নয়। এদিকে এত বড় মাপের অর্থ কেলেঙ্কারি শুনানি যেন প্রকাশ্যে না করা হয় সেজন্য সিনেটের দুর্নীতি বিরোধী কমিটির প্রতি প্রস্তাব ছিল ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব ফিলিপিন্সের, কিন্তু এই গোপন শুনানির প্রস্তাব নাকচ করে দেয় ফিলিপিন্সের সিনেট। কিছু ব্যাংকের দ্বিমত আছে খোলামেলা আলোচনার ব্যাপারে, কিন্তু আমি বলবো 2008 সালে যুক্তরাষ্ট্রেও এ ধরনের শুনানি হয়েছে। পরবর্তীতে আর্থিক খাতে তারা তার সুফল পেয়েছে। আমি মনে করি খোলামেলা আলোচনা করাই ভালো হবে। আর্থিক খাতে বিশ্বের সবচেয়ে বড় সাইবার অপরাধের এ ঘটনা তদন্তে আগামী 5 এপ্রিল পরবর্তী সিনেট শুনানির তারিখ ধার্য করা হয়েছে। নাজিয়া শাকুর, সময় সংবাদ। কোনোভাবেই হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এছাড়া ব্যাংক ঋণের বিষয়ে ট্যানারি মালিকদের দাবির বিষয়ে শিল্প মন্ত্রণালয় কিছু ভাবছে না বলেও জানান তিনি। দুপুরে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, তারা কিভাবে লোন নেয়, কিভাবে পরিশোধ করে, এটা তাদের এবং ব্যাংকের ব্যাপার। আমি অলরেডি তো নির্দেশ দিছি হাজারীবাগে কাঁচা চামড়ার প্রবেশ করবে না। যে কাঁচা চামড়া মূলত বায়ু দূষণ করে এবং পরিবেশ নষ্ট করে, নদীর পানি নষ্ট করে, সেই কাঁচা চামড়া ইমিডিয়েটলি ওখান থেকে রিমুভ করতে হবে। এবং এইটা না করলে পর তারা যে ধিমাতে তারা কাজ করে এটা বন্ধ হবে না। তাদের এখন বেশি উদ্যোগ নিয়ে কাজ করে আগাতে হবে যাতে করে আমাদের প্রজেক্ট সফল হয়। রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরে বারবার আলটিমেটাম দেয়া হলেও সাভারের হেমায়েতপুরে কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার CETPর নির্মাণ কাজ। এছাড়া দু একটি কারখানা বিদ্যুৎ সংযোগ পেলেও কোনো কারখানাই পায়নি পানি ও গ্যাস সংযোগ। এ অবস্থায় সরকারের কড়া নির্দেশে কাঁচা চামড়া নিয়ে এসে তা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ। সাভারের হেমায়েতপুর চামড়া শিল্পনগরী ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ, ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। চলতি বছরের শুরু থেকে বেশ জোরে সোরেই চলছে সাভারের চামড়া শিল্প নগরীতে কারখানা সহ অবকাঠামো নির্মাণ কাজ। 2003 সালে প্রায় 200 একর জমিতে 115টি শিল্প ইউনিট স্থাপনের কাজ শুরুর 13 বছর পর চামড়া প্রক্রিয়াজাত করার পর্যায়ে এসেছে মাত্র 8 থেকে 10টি ইউনিট। এর মধ্যে একটিতে বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও কোনো কারখানাই পায়নি পানি ও গ্যাস সংযোগ। সম্পূর্ণ হয়নি কারখানা থেকে CETPতে বর্জ্য অপসারণের ব্যবস্থাও। এই অবস্থায় বিপাকে পড়েছেন কাঁচা চামড়া নিয়ে আসা কারখানা মালিকরা। প্রথমে দরকার পানি, আর পানি থেকে যখন আমরা চামড়া প্রসেস করার পরে মেশিনিং করার পর যে বর্জ্য বাড়ে হবে, সেই বর্জ্য যে CETP নিয়ে যাবে, সেই CETPর কানেকশন আমাদের এখানে নাই। যেটা আমরা এখন মানে প্রবলেম ফেস করতেছি যে আমরা চামড়া এনে ফেলাইছি কিন্তু আমরা প্রসেসে যাইতে পারতেছি না, বিসিকের লজিস্টিক সাপোর্টের গ্যাপের কারণে। সব মিলে আমি মনে করি গভর্নমেন্টের এদিকে সুদৃষ্টি দেওয়া উচিত। তাদের পেশার এবং তাদের কাজের জন্য যে সুবিধাগুলো, এই প্রত্যেকটা জিনিস যেন একটা সমন্বয়ে একটা ভালো একটা ডিসিশনে সবাই আসতে পারে। এদিকে হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হলেও বর্তমানে বন্ধ রয়েছে সাভারের পরিকল্পিত চামড়া শিল্প নগরীতে CETPর নির্মাণ কাজ। কাজ বন্ধের কারণ জানাতে নারাজ সংশ্লিষ্টরা। অনেক ঝামেলার মধ্যে আছে, আমরা কোনো কথা আমি বলতে পারতেছি না। দেখতেছি না কাজ বন্ধ করে বসে রয়েছি, এত বড় বিশাল কাজ বন্ধ করে বসে রয়েছে। ঠিক আছে, আপনি বললাম না যে জাকির সাহেব তো যারা কাজটা আবার কন্ট্রাক্ট নিচ্ছে, এটি সব তাদের লেবার লোকজন, তারা চলে গেছে। শুনতেছে কাজ সামনের সপ্তাহের ভিতরে কাজ চালু হবে। ট্যানারি স্থানান্তরে সরকার বারবার সময়সীমা বেঁধে দিলেও প্রায় 1 মাস ধরে বন্ধ রয়েছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার CETPর নির্মাণ কাজ। এই অবস্থায় কারখানা মালিকরা তাদের কার্যক্রম চালু করলে কোনোভাবেই ঠেকানো যাবে না পরিবেশ দূষণ।
তাই পরিকল্পিত এই চামড়া শিল্পনগরী চালু করতে দরকার সব ধরনের অবকাঠামো নির্মাণ কাজের অগ্রগতি বিবেচনায় সমন্বিত একটি সিদ্ধান্ত, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। সাভারের হেমায়েতপুর চামড়া শিল্পনগরী থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্ব আসরের খবর। কালকের বহুল কাঙ্ক্ষিত শিরোপার লড়াইয়ে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এবারের আসরের মারমার কাটকাট ব্যাটিং এর সাথে বোলারদের দুর্দান্ত কিছু স্পেল যথেষ্ট বিনোদন দেয় দর্শকদের। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি এবার বিশ্ব দেখেছে দারুণ কিছু ক্যাচ নেবার দৃশ্য। দর্শক, চলুন আমরা দেখে আসি সেই ক্যাচ নেয়ার সেরা মুহূর্তগুলো। ঝড়ে রাজশাহীতে আম ও লিচুর অনেক গুটি ঝরে পড়ায় কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন বাগান মালিকরা। আবহাওয়া আবারও দুর্যোগপূর্ণ না হলে এরপরও ভালো ফলনের আশা করছেন তারা। ফল গবেষকরা বলছেন উভয় ফলের গুটি বাড়ার ক্ষেত্রে বৃষ্টি খুবই উপকারী। হাবিবুর রহমান পাপড় তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। চলতি মৌসুমে গাছে গাছে মুকুলের সমারোহ দেখে বাম্পার ফলনের আশা করলেও বৈরী আবহাওয়ায় তা ভেস্তে যেতে বসেছে। সম্প্রতি রাজশাহীর উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় সাথে ভারী বৃষ্টিতে ঝরে পড়েছে আমের গুটি। ঝড়ে প্রচুর পরিমাণ আম নষ্ট হয়ে যাওয়ায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন অনেক বাগান মালিক। এরপরও লাভের প্রত্যাশা আম ব্যবসায়ীদের। ঝড়ে যতগুলো আম পড়ে গেছে, জানি না সামনে কি হতে পারে বা কি হবে। যদি আর দুর্যোগ ঝড় না আসে তো ইনশাল্লাহ আশা করা যায় লাভ হবে। ঝড়ে কিছুটা ক্ষতি হয়েছে লিচুরও, তারপরও বাগানগুলোতে পর্যাপ্ত গুটি থাকায় বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে তারাও দেখছেন লাভের স্বপ্ন। পর্বতে যদি শিল পাথর হয় তাহলে ক্ষতি হবে, না হলে আমাদের লাভ হবে। খুব ভালো আছে লিচুর বাগানে, যেটা আছে সেটা আমরা ফলন পাবো আশা করছি। এদিকে ঝড়ে আংশিক ক্ষতি হলেও এই মৌসুমে বৃষ্টি আম ও লিচুর গুটি বাড়ার ক্ষেত্রে খুবই সহায়ক বলে জানালেন এই ফল গবেষক। ঝড়ের কারণে আম বা লিচু হয়তো কিছু ঝরে যেতে পারে, এটি স্বাভাবিক, কিন্তু বৃষ্টির কারণ বৃষ্টি যে হয়েছে এটি আম এবং লিচুর জন্য খুবই সহায়ক। জেলায় 16,583 হেক্টর জমিতে 2,15,500 মেট্রিক টন আম ও 395 হেক্টর জমিতে 2,570 মেট্রিক টন লিচুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দুপুরের সময় আরো থাকছে। ফ্লাইওভার ধসের ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর মধ্যে কাঁদা ছোড়াছুড়ি। সরাসরি তৃণমূলকে দায়ী করছে বাম দলগুলো। হত্যা মামলায় নির্মাতা প্রতিষ্ঠানের 3 জন গ্রেফতার। সুন্দরবনের রামপাল নিয়ে ইউনেস্কো মিশনের প্রতিবেদন অসম্পূর্ণ ও একপেশে হওয়ার আশঙ্কা করছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। সংগঠনটির অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ইউনেস্কো প্রতিনিধি দলের সঙ্গে আন্দোলনকর্মী আর বিশেষজ্ঞদের দেখা করতে দেওয়া হয়নি। অবিলম্বে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানান তারা। সকালে রাজধানীর ডিআরইউ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির নেতারা। আন্দোলনকর্মী ও বিশেষজ্ঞদের ইউনেস্কো মিশনের সাথে সাক্ষাতের সুযোগ প্রদান না করার ফলে এটি বোঝা সহজ যে মিশন সদস্যবৃন্দ শুধু সরকারি বক্তব্য ব্যাখ্যা পেয়েই তাদের সফর সম্পন্ন করেছেন। ফলে এই মিশনের সম্ভাব্য প্রতিবেদনটি অসম্পূর্ণ ও একপেশে হলেও অবাক হওয়ার কোনো কারণ থাকবে না। যদি সরকারের যদি সত্যি তার দৃঢ় একটা যুক্তি থাকতো যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, ওরিয়েন্ট বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের কোনো ক্ষতি করবে না, যেটা সারাক্ষণ তারা বলছে, সেটাই যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা তাদের পক্ষে সম্ভব হতো, তাহলে তো তাদের ভয় পাওয়ার কিছু নাই। তাহলে তো যে কোনো লোকের সাথে দেখা করলে ইউনেস্কো মিশন, তার জন্য কোনো অসুবিধা ছিল না। কলকাতায় ফ্লাইওভার ধসের ঘটনায় নির্মাতা প্রতিষ্ঠানের আটক প্রকল্প পরিচালক সহ 3 কর্মকর্তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এই ঘটনায় কলকাতা মেট্রোপলিটন কর্তৃপক্ষের 2 ঊর্ধ্বতন প্রকৌশলীকে বরখাস্ত করেছে রাজ্য সরকার। এদিকে উদ্ধার কাজ ও আহতদের চিকিৎসায় তৃণমূল সরকারের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা। এদিকে ফ্লাইওভার ধসের ঘটনায় নির্মাণজনিত ত্রুটিকে দায়ী করছেন স্থানীয়রা।
কলকাতার ঘনবসতিপূর্ণ এলাকার ভিতর দিয়ে গত ৮ বছর ধরে চলছিল ধসে পড়া বিবেকানন্দ ফ্লাইওভারের নির্মাণ কাজ। নির্মাণাধীন এই ফ্লাইওভার ঘেঁষে বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়াও বাস করে প্রায় ৬১টি পরিবার। ঝুঁকি মাথায় নিয়েই এতদিন ধরে এই এলাকায় স্থানীয়রা চলাচল করে আসছিল। ক্ষুব্ধ এলাকাবাসী দায়ীদের যথাযথ শাস্তি দাবি করেন। উদ্ধার কাজের মতো ফ্লাইওভারের নির্মাণ কাজের পর্যবেক্ষণকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। শুধু তাই নয়, এই দুর্ঘটনার জন্য দায়ীদের যথাযথ শাস্তির দাবি করছি আমরা। এদিকে ফ্লাইওভার ধসের ঘটনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। বাম দলগুলো সরাসরি তৃণমূলকে দায়ী করছে। সিপিআইএম নেতা বলছেন, ফ্লাইওভার ধস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নোংরামি করছেন। হাজারো প্রজেক্ট বাম সরকারের আমলে হাজারো প্রকল্প ছিল, তৃণমূল ক্ষমতায় এসে সেগুলো চালু করে। তবে এক্ষেত্রে উল্টো সুর কেন তাদের? তবে সব ধরনের অভিযোগ নাকচ করেছেন তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এসব সত্যি নয়। এই প্রশ্ন উঠছে না কেন কারা এই প্রকল্পগুলো শুরু করেছিল, কোন সরকারের আমলে এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়। 60% কাজ সিপিআইএম এর আমলে শেষ হয়েছিল, তবে কেন তৃণমূল দায় নেবে? নির্মাণাধীন বিবেকানন্দ ফ্লাইওভারের ধসে যাওয়া অংশের কাছেই নিহতদের জন্য আয়োজন করা হয় প্রার্থনার। গেল বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় নিহতদের সংখ্যা না বাড়লেও আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে শুক্রবার রাতেও ভারী যন্ত্রপাতির সহায়তায় চলেছে উদ্ধার অভিযান। সরানো হচ্ছে কংক্রিটের জঞ্জাল। এই ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা মামলায় গেল 2 দিনে নির্মাতা প্রতিষ্ঠান VRCL এর 10 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের পর এদের 3 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া কলকাতা মেট্রোপলিটন কর্তৃপক্ষের 2 ঊর্ধ্বতন প্রকৌশলীকে বরখাস্ত করেছে রাজ্য সরকার। জাহিদুর রহমান, সময় সংবাদ। আবারও এলো ইউরোপিয়ান ফুটবলের সবথেকে আকর্ষণীয় লড়াই এল ক্লাসিকো। আবারও মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। 2 স্প্যানিশ জায়ান্টের লড়াইয়ে এবারে বাড়তি প্রেরণা যোগাবে সদ্য প্রয়াত ইয়োহান ক্রুইফ। তবে পয়েন্ট টেবিলের দিকে তাকালেই বলা যায়, বার্সার জন্য যে ম্যাচটি হবে আরও এগিয়ে যাবার, সেখানে রিয়ালের জন্য শুধুই ব্যবধান কমানোর। তবু পুরো ফুটবল বিশ্বের নজর থাকবে ন্যু ক্যাম্পে, যেখানে রোববার রাত 12:30টায় মাঠে নামবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী। এল ক্লাসিকো মানেই যুদ্ধ, এল ক্লাসিকো মানেই ভিন্ন এক সমরের স্বাদ, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে তামাম বিশ্বের ফুটবল সমর্থকরা। জিদান থেকে রোনালদিনহো, ডি স্টেফানো থেকে ম্যারাডোনা, যুগে যুগে রিয়াল বার্সার লড়াইয়ের এই মঞ্চ যেন মহাতারকাদের প্রতিভার সাক্ষ্য দিয়ে আসছে। ঠিক যেমন এ যুগে ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসি, যার প্রমাণ গত 6 বছর ধরেই সেরা ফুটবলারের খেতাবটা ভাগাভাগি হয়ে আসছে এ দুজনের মাঝে। তবে এবারের লড়াইয়ে নিশ্চিতভাবেই ভিন্ন মাত্রা যোগ করবে ইয়োহান ক্রুইফের প্রয়াণ। পুরো ফুটবল বিশ্বের কাছেই যিনি প্রেরণার অন্য নাম। শিরোপার দিক থেকে 32 বার লা লিগা জয়ী রিয়াল যোজন এগিয়ে থাকলেও বর্তমান বার্সা যেন কালজয়ী রূপ ধারণ করেছে। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্নাব্যুতেই রিয়ালকে হারিয়ে এসেছে 1 হালি গোল দিয়ে, তাও কিনা মেসিকে ছাড়াই। রিয়ালের সাথে শেষ 5 দেখায় 3টি জয় লা লিগা টেবিল টপার বার্সার। তবে গেল ম্যাচে ভিলারিয়ালের সাথে ড্র করায় পা মাটিতেই রাখতে চান বস লুই এনরিকে। আর উল্টো দিকে নিজের প্রথম ক্লাসিকোতে জয় চাইবেন জিনেদিন জিদান, কারণ এই ম্যাচে হার মানেই লা লিগা লড়াই থেকে অনেকটা ছিটকে যাওয়া। এসব সমীকরণ পাশ কাটিয়ে বেনজামা রোনালদোর বিপক্ষে মেসি, নেইমার, সুয়ারেজের লড়াইটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে ফুটবল প্রেমীদের জন্য। রায়হান মাসুদ, সময় সংবাদ। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অটিজম আক্রান্তরাও সমাজকে অনেক কিছু দিতে পারে বললেন প্রধানমন্ত্রী। অভিভাবকহীন প্রতিবন্ধীদের সব ধরনের দায়িত্ব নেবার ঘোষণা। টাঙ্গাইলে চলন্ত বাসে পোশাক শ্রমিক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি। অভিযুক্ত 3 জন গ্রেফতার, পরিস্থিতি স্বাভাবিক দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। তনু হত্যার বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত। পুরনো আইন দিয়ে এসব হত্যা মামলার তদন্ত নিয়ে সংশয় প্রকাশ প্রধান বিচারপতির। চট্টগ্রাম অঞ্চলে ইউপি নির্বাচনের মাঝপথ থেকে সরে দাঁড়ানোর জন্য সরকার ও কমিশনকে দুষছে বিএনপি। ভরাডুবির লজ্জা থেকে বাঁচতেই দলটির এই অবস্থান, মন্তব্য আওয়ামী লীগের। এবং কালবৈশাখী ঝড়ে রাজশাহীতে আম ও লিচুর অনেক গুটি ঝরে পড়ায় দুশ্চিন্তায় বাগান মালিকরা। ফল গবেষকরা বলছেন বৃষ্টি সহায়ক হবে।
দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।